Hey, what's up, guys? I'm here with you, Mohammad Firdaus Hassan. Our today's topic is pronoun referencing for intermediate first year and second year. So, here we go. প্রোনাউন রেফারেন্সিং এর আলোচনার শুরুতেই আমরা চারটা সেন্টেন্সের দিকে লক্ষ্য করব। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, রাজু অলওয়েজ ডাজ হার ডিউটিস প্রপারলি। দেখো হার, রাজু একটা ছেলের নাম, তাহলে কোনো ছেলের প্রোনাউন কখনো হার হয় না, হিস হয়, তাহলে এটা একটা মিস্টেক, তাহলে এখানে হবে হিস, ভুল দেয়া আছে সেন্টেন্সে। তারপরেরটা দেখো, ওয়ান মাস্ট ডু হিস ডিউটি ইন টাইম। দেখো ওয়ানের পরিবর্তে প্রোনাউন কখনো হিস হয় না, ওয়ানের পরিবর্তে ওয়ান অথবা ওয়ান্স হয়। এখানে যেহেতু পসেসিভ প্রোনাউন হিস, তাই এখানে হবে ওয়ান্স। পসেসিভ প্রোনাউন হচ্ছে কি, যেমন আমার, তোমার, তাহার, যেমন হিস, ইউর, মাই, হার, দেয়ার, এটসেট্রা। তাহলে এভাবে যেহেতু এখানে পসেসিভ আছে, তাই ওয়ান এসে এখানে ওয়ান্স, ও এন ই অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স বসবে, হিস বা হার ইত্যাদি কিছুই বসবে না। তারপরে দ্য বয় হুইচ ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার। খেয়াল করো, দ্য বয় হুইচ, এই বয়টাকে ইন্ডিকেট করছে হুইচ দিয়ে। তো কথা হচ্ছে মানুষের ক্ষেত্রে কখনো হুইচ হয় না, হুইচ হয় মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা বস্তুর ক্ষেত্রে। তো এখানে হুইচ এটা বাদ যাবে, গিয়ে হবে হু, ইটস আ মিস্টেক। তারপর এটা দেখো, দিস ইজ দ্য ক্যাট হু কট আ র্যাট। এই যে আগে যে ভুলটা করা হয়েছিল হুইচ, এখানে মূলত হবে হুইচ, কারণ হচ্ছে এটা মানুষ না, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী। একটু আগেই বললাম মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা বস্তুর ক্ষেত্রে হুইচ বা দ্যাট হয়, বাট হু কখনো হয় না। সো যেহেতু ক্যাট একটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী, তাই এখানে হু হবে না, এখানে হবে হুইচ। তো আমরা এই যে চারটা সেন্টেন্সে যে ভুলগুলো দেখলাম, প্রোনাউন রেফারেন্সিং এর ভাষায় এই ভুলগুলোকে বলা হয় ফল্টি প্রোনাউন রেফারেন্সিং। কারণ হচ্ছে ফলস থেকে ফল্টি মানে হচ্ছে ত্রুটিপূর্ণ বা ভুল। এই ত্রুটিপূর্ণ যে সেন্টেন্সগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভুল করা হয়েছে এই জায়গাগুলোতে, এই ভুলগুলোকে বলা হয় ফল্টি প্রোনাউন রেফারেন্সিং। তাহলে আমরা অলরেডি শিখে ফেললাম ফল্টি প্রোনাউন রেফারেন্সিং। ফল্টি প্রোনাউন রেফারেন্সিং শিখতে গিয়ে আমরা যে এই হুইচ এবং হু এর ব্যবহার দেখলাম তথা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, তো আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে কিছু আলোচনা করে নেই। আমরা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুইচ, দ্যাট, হুম, হুজ, অব হুইচ এগুলোর ব্যবহার দেখব, এবং এই ব্যবহারগুলো দেখতে গিয়ে আমরা দুটো ভাগ করে দেখব। এক, ব্যক্তি বোঝাতে কোন ধরনের রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়, এবং ব্যক্তি ছাড়া অন্য কোনো প্রাণী বা বস্তু বোঝাতে কোন ধরনের রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। দেখো এখানে দুটো সাইড বাই সাইড তুলনামূলক আলোচনা আছে। এখানে এই অংশটা হচ্ছে ব্যক্তি বোঝাতে কোন রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয় তা নিয়ে আলোচনা, এবং এই অংশটা হচ্ছে ব্যক্তি ছাড়া অন্য কোনো প্রাণী বা বস্তু বোঝাতে কোন রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয় সেটা নিয়ে আলোচনা। আমরা প্রথমে এক নাম্বারটা দেখব, আমি একটু ক্লোজ করে দিচ্ছি, খেয়াল করে দেখো। সাবজেক্ট হিসেবে হু বসে, যার অর্থ হচ্ছে যে বা যারা। যেমন দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার, সেই ছেলেটি যে ওখানে দাঁড়িয়ে আছে সে আমার ভাই, তাহলে হু হচ্ছে যে। এখন এটা যদি প্লুরাল হতো, বয় না হয়ে যদি বয়েজ হতো, যেমন দ্য বয়েজ হু আর স্ট্যান্ডিং দেয়ার, তাহলেও কিন্তু এই হু থাকতো, হু এর কোনো পরিবর্তন হতো না, এবং তখন অর্থ হতো যারা। তাহলে আমরা বুঝলাম সিঙ্গুলার হলেও হু, প্লুরাল হলেও হু, অর্থ সিঙ্গুলার হলে যে আর প্লুরাল হলে যারা, তবে হু এর কোনো পরিবর্তন হবে না। ব্যক্তি ছাড়াও অন্য কোনো প্রাণী বা বস্তু যখন বোঝায় তখন সাবজেক্ট হিসেবে হুইচ অথবা দ্যাট বসে, এবং যার অর্থ হলো যেটা, যেটি বা যাহা। যেমন দিস ইজ দ্য ক্যাট হুইচ অথবা দ্যাট কট আ র্যাট, এ হচ্ছে সেই বিড়ালটি হুইচ অথবা দ্যাট যেটা একটি ইঁদুর ধরেছিল। তাহলে যে হুইচ বা দ্যাট এটার অর্থ হচ্ছে যেটা অথবা যেটি বা যাহা। এখানেও একই রকমের, যদি এখানে ক্যাটস হতো তাহলেও এখানে হুইচ বা দ্যাট হতো। এই প্লুরালের কারণে হুইচ বা দ্যাটের কোনো পরিবর্তন হবে না, যেভাবে ব্যক্তির ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে হু এর কোনো পরিবর্তন হয়নি। দুই নম্বরটা দেখো, ব্যক্তির ক্ষেত্রে অবজেক্ট হিসেবে ব্যক্তির ক্ষেত্রে হুম অথবা হু বা দ্যাট বসে। উদাহরণটা দেখো, দিস ইজ দ্য ম্যান হুম আই স, এই হচ্ছে সেই ব্যক্তি যাকে আমি দেখেছিলাম। এই যে হুম অর্থ হচ্ছে এখানে যাকে, এই হুমের পরিবর্তে হতে পারে হু অথবা দ্যাট।
তখনও কিন্তু একই অর্থ। দিস ইজ দ্য ম্যান হুম আই স, এ হচ্ছে সেই ব্যক্তি যাকে আমি দেখেছিলাম। দিস ইজ দ্য ম্যান হু আই স, এ হচ্ছে সেই ব্যক্তি যাকে আমি দেখেছিলাম। দিস ইজ দ্য ম্যান দ্যাট আই স, এই হচ্ছে সেই ব্যক্তি যাকে আমি দেখেছিলাম। ব্যক্তির ক্ষেত্রে অবজেক্ট হলে কি হয় সেটা আমরা দেখলাম। এখন দেখব বস্তুর ক্ষেত্রে কি হয়। বস্তুর ক্ষেত্রে হয় হুইচ অথবা দ্যাট। যেমন দেখো, দিস ইজ দ্য কার হুইচ অর দ্যাট আই হায়ার্ড, এ হচ্ছে সেই গাড়ি যেটাকে আমি ভাড়া করেছিলাম। তাহলে হুইচ বা দ্যাট। তো একটু কম্প্যারিজনটা দেখো, ব্যক্তির ক্ষেত্রে অবজেক্ট হিসেবে কি হয় হুম হু দ্যাট, বস্তুর ক্ষেত্রে হুইচ বা দ্যাট। এখানে দ্যাটটা কিন্তু দুই জায়গাতেই কমন। তো এবং অর্থের দিকটা একটু খেয়াল করবে, এ হচ্ছে সেই গাড়ি যেটাকে আমি ভাড়া করেছিলাম, যেটা ভাড়া করেছিল না কিন্তু যেটাকে, এই জন্য এটা অবজেক্ট। একইভাবে যাকে আমি দেখেছিলাম, যে দেখেছিল না, যাকে দেখেছিলাম, এই জন্য এটা হলো অবজেক্ট বলা হচ্ছে। তাহলে টোটালটা আবার একটু দেখে নাও এবং মনে করো আলোচনাগুলো। আমরা রিলেটিভ প্রোনাউনের তুলনামূলক আলোচনা 1 এবং 2 দেখে এসেছি। এখন দেখব 3। আগের মতো ব্যক্তি, আর এই সেটে ব্যক্তি, এই সেটে হচ্ছে ব্যক্তি ছাড়া অন্য কোনো প্রাণী বা বস্তু। 3 নম্বরটা একটু ক্লোজলি দেখি। বলছে অল, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি এবং দোজ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে, তখন সেন্টেন্সে হু এবং দ্যাট এর যে কোনো একটি বসতে পারে। সহজ কথায় কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বা সেন্টেন্সে যদি তুমি এভরিবডি, এই যে অল, এভরিওয়ান, এভরিবডি ইত্যাদি, এই যে এই দোজ পর্যন্ত এর যে কোনো একটা যদি তুমি দেখো, তখন ওইটার পরে রিলেটিভ প্রোনাউন ব্যবহারের ফাংশন থাকলে তখন হু অথবা দ্যাটের যে কোনো একটা বসাতে পারবে। যেমন এভরিওয়ান হু অথবা দ্যাট নিউ হিম। আবার একইভাবে নোবডি হু অর দ্যাট ওয়াচড দ্য ম্যাচ। ঠিক এইভাবে। তাহলে মনে রাখবো কি, এই শব্দগুলো মনে রাখতে হবে, অল, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি এবং দোজ। এগুলো সেন্টেন্সে থাকলে তখন তার পরবর্তী রিলেটিভ প্রোনাউনটা হু বা দ্যাট হয়, যখন এটা দিয়ে ব্যক্তি বোঝানো হয়। আচ্ছা, বস্তুর ক্ষেত্রে কি হয় একটু দেখে নেই। বলছে বস্তুর ক্ষেত্রে বস্তু বা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী ক্ষেত্রে কি হবে, সেন্টেন্সে যদি আমি মাছ, লিটল, নো, অল, সাম, এনি, সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং অথবা কোনো সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাই, তাহলে ওই সেন্টেন্সের পরবর্তী রিলেটিভ ফাংশন যদি হয় সেখানে দ্যাট বসবে। তবে মনে রাখতে হবে হুইচ বসবে না। ব্যক্তির ক্ষেত্রে কি বসতো, হু বা দ্যাট, আর বস্তুর ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দ্যাট। দ্যাট এখানে কমন দুই জায়গাতেই। এক্সাম্পলটা দেখো, অল দ্য ম্যাঙ্গোজ দ্যাট ফেল ওয়ার ইটেন বাই চিলড্রেন, অল থাকাতে দ্যাট। একইভাবে দিস ইজ দ্য বেস্ট, এই যে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বেস্টের পরে এখানে দ্যাট, বেস্ট ফ্রুট দ্যাট। টোটালটা একবার দেখে নাও। রিলেটিভ প্রোনাউন নিয়ে এটা হচ্ছে আমাদের সর্বশেষ আলোচনা। এখানে আমরা দেখব পসেসিভ রিলেটিভ প্রোনাউন। দেখো, পসেসিভ আমরা একদম শুরুতেই আলোচনা করে আসছিলাম। পসেসিভ হচ্ছে যখন প্রোনাউন বোঝায়, যেমন আমার, তোমার, আমাদের, তোমাদের, তাহার, তাহাদের, তার, ইহার, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন যখন পসেসিভ হিসেবে কাজ করে তখন অর্থ হয় কি, যার বা যাদের। ব্যক্তি যখন বোঝায়, অন্য কোনো প্রাণী বা বস্তু বোঝালে যেটার বা যেগুলোর। উদাহরণগুলো দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখা যাচ্ছে উদাহরণে, রিনা হুজ চিলড্রেন আর এট স্কুল অল ডে ইজ ট্রাইং টু গেট আ জব। দেখো, রিনা হুজ চিলড্রেন, রিনা যার বাচ্চারা, যার, এই যে আমার, তোমার, তাহার, যার আসছে, তাহলে এটি হলো পসেসিভ। পসেসিভের ক্ষেত্রে কি হচ্ছে, যার। আর যদি এখানে প্লুরাল হতো, যেমন রিনা না হয়ে যদি হতো উইমেন অথবা লেডিস অথবা গার্লস, তখনও কিন্তু হুজ হতো, তখন বাংলা অর্থ হতো যাদের। তাহলে এই হুজ এটার কোনো পরিবর্তন হবে না, বাংলা অর্থটা পরিবর্তন হয়ে যাবে সাবজেক্টের সিঙ্গুলার অথবা প্লুরাল হওয়ার ক্ষেত্রে। তারপরে দেখো, আই হ্যাভ আ ক্যাট হুজ কালার ইজ হোয়াইট। দেখো, আমার একটি বিড়াল আছে যার রং সাদা। এই যে যার বা যেটার, এটা হচ্ছে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী। তারপরে দেখো, আই হ্যাভ আ মোটর সাইকেল হুজ কালার ইজ ব্ল্যাক। আমার একটা মোটর সাইকেল আছে যেটার রং হচ্ছে কালো। এই যে হুজ, যেটার। একটা বিষয় খেয়াল করো এই তিনটা সেন্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে দেখো, রিনা মানুষ, ক্যাট এটা মানুষের অন্য কোনো প্রাণী, মোটরসাইকেল একটা জড়বস্তু। এই মানুষের অন্য কোনো প্রাণী বা জড়বস্তু, তিন ক্ষেত্রেই কিন্তু রিলেটিভ প্রোনাউনটা কমন। ইতোপূর্বে আমরা যে রিলেটিভ প্রোনাউনগুলো দেখে এসেছিলাম সেখানে কিছু কিছু কমন থাকলে অনেক ডিফারেন্স ছিল মানুষ এবং
জড়বস্তু এবং অন্যান্য প্রাণীর মধ্যে, কিন্তু পসেসিভ রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, সবার ক্ষেত্রেই হুজ এবং সিঙ্গুলার বা প্লুরাল নির্বিশেষে সবসময় হুজ ব্যবহৃত হচ্ছে। মনে রাখতে হবে ব্যাপারটা। দ্বিতীয় কথাটা হচ্ছে এখানে এই যে ফাইনাল যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হলো, দেখো এই সেন্টেন্সটা আবার ওখানে লেখা হয়েছে, সেটা হচ্ছে আই হ্যাভ আ মোটরসাইকেল অফ হুইচ কালার ইজ ব্ল্যাক। আমার একটা মোটরসাইকেল আছে অফ হুইচ কালার ইজ ব্ল্যাক, যেটার রং, যে যেটার রং ব্ল্যাক বা কালো। এখানে দেখো এই অফ হুইচ আসলে মূলত হুজ, একই অর্থগত দিক দিয়ে সেম, শুধু দেখতে ভিন্ন। অফ হুইচ এটা বস্তুর ক্ষেত্রেই শুধু ব্যবহৃত হয় পসেসিভ রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, এবং এটা খুবই ফর্মাল ইংলিশে ব্যবহৃত হয়। আমরা সাধারণত লিখিত বা যে কথ্য ইংলিশ সেখানে আমরা এটা সাধারণত বলি না। খুব ফর্মাল যদি ইংলিশ আমরা লিখি তখন এই অফ হুইচ বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে একবার একটু পুরো আলোচনাটা আর একবার দেখে নাও। আমরা ইতিমধ্যেই প্রোনাউন রেফারেন্সিং এর একটা পার্ট শিখে ফেলেছি, সেটা হচ্ছে ফল্টি প্রোনাউন রেফারেন্সিং, এবং সেই সংশ্লিষ্ট আর একটা অংশ সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার শিখেছি। এখন আমরা প্রোনাউন রেফারেন্সিং এরই আর একটা অংশ দেখতে পাচ্ছি, এটা আমরা আলোচনা করব, তারপর এটার কি নাম সেটা পরে আমরা যাচ্ছি। দেখো বলা আছে, স্ট্রাগলস আর কোয়াইট নর্মাল ইন এনিওয়ানস লাইফ। স্ট্রাগলস বা সংগ্রাম হচ্ছে যে কারো জীবনে খুবই স্বাভাবিক একটা বিষয়। অ্যাজ ইট ইজ নট আ বেড অফ রোজেস, কারণ এটা কোনো বেড অফ রোজেস বা পুষ্পসজ্জা নয়। এখানে খেয়াল করো, কারণ এটা কোনো পুষ্পসজ্জা নয় বা ইহা কোনো পুষ্পসজ্জা নয়, এই ইট দিয়ে বোঝানো হচ্ছে। ইহাটা আসলে কি, এটা আমাদের কাছে অস্পষ্ট, ভুল না তবে অস্পষ্ট। এই ইহা হচ্ছে জীবন, তাহলে এখানে লিখতে হবে লাইফ, ইট লিখলে হবে না। এটা হচ্ছে এক ধরনের কারেকশন। তারপরে দেখো, হি ইজ ওয়েলদি অ্যান্ড ইউটিলাইজেস ইট, অর্থাৎ তিনি সম্পদশালী এবং এটার সদ্ব্যবহার করেন। কিসের সদ্ব্যবহার করেন? এখানে বলা আছে তিনি সম্পদশালী, তাহলে নিশ্চয়ই সম্পদের সদ্ব্যবহার করেন। তাহলে ইট দিয়ে তো এটা বোঝা যাচ্ছে না স্পষ্ট, তাহলে এটাও আমাদের কাছে অস্পষ্ট। তাহলে বলতে হবে ইউটিলাইজেস দ্য ওয়েলথ, অর্থাৎ তার সম্পদের সদ্ব্যবহার করেন। তারপরে আসো, সানলাইট ইজ দ্য সোর্স অব অল এনার্জি অব দ্য আর্থ। সানলাইট বা সূর্যরশ্মি বা সূর্যের আলো হচ্ছে ইজ দ্য সোর্স অব অল এনার্জি, সকল শক্তির উৎস, অব দ্য আর্থ পৃথিবীর, তাহলে পৃথিবীর সকল শক্তির উৎস সানলাইট। গেল একটা কথা, কোনো সমস্যা দেখছি না এই সেন্টেন্সে। তারপরে দেখো, অল দ্য লিভিং বিংস আর ডিপেন্ডেন্ট আপন দিস। যত লিভিং বিংস বা জীব আছে, সকল জীব আর ডিপেন্ডেন্ট নির্ভরশীল আপন দিস, এটার উপরে। কিসের উপর নির্ভরশীল? আর্থের উপর, সানলাইটের উপর, নাকি এনার্জির উপর? এটা আমাদের কাছে অস্পষ্ট, এই যতদূর এখানে লেখা হয়েছে, তাহলে এটাকে স্পষ্ট করতে হবে। আমরা আরেকবার পড়ি, সানলাইট ইজ দ্য সোর্স অফ অল এনার্জি অব দ্য আর্থ। সানলাইট হচ্ছে পৃথিবীতে সকল শক্তির উৎস। অল দ্য লিভিং বিংস আর ডিপেন্ডেন্ট, সকল জীব নির্ভরশীল আপন দিস এটার উপরে। তাহলে কিসের উপর? ওই শক্তির উপরে। তাহলে এই যেটা দিস, এটাকে ক্লিয়ার করে দিতে হবে। তাহলে বলতে হবে দিস না বলে দিস এনার্জি, দিস এনার্জি। তাহলে আমরা এই যে কারেকশন যেটা করলাম সেটা হচ্ছে, আমরা ফল্টি প্রোনাউন রেফারেন্সিং এ যেভাবে ভুল হয়েছিল সাবজেক্টের ব্যাপারে অবজেক্টের ব্যাপারে, এখানে সেরকম কোনো ভুল নেই। এখানে হচ্ছে কথাগুলো অস্পষ্ট, যেমন এখানে লাইফ হবে বাট ইট দিয়ে সেটা বোঝা যাচ্ছিল না, লাইফ এই জন্য বোঝা যাচ্ছিল না বলে নির্দিষ্ট করে দিতে হলো। এখানে ইট দিয়ে দ্য ওয়েলথ হবে, তো ওয়েলথ এখানে বোঝা যাচ্ছিল না, যে এখানে এই ইট দিয়ে বোঝা যাচ্ছিল না, সাবজেক্টকে নির্দেশ করছিল না, তাই ওয়েলথ লিখতে হলো। একইভাবে দিস দিয়ে এটাও অস্পষ্ট, বোঝা যাচ্ছিল না, তাই দিস এনার্জি লিখতে হলো। তাহলে এই যে অস্পষ্টতা, এই অস্পষ্টতা দূর করা মানেই হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং এর ভাষায় আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং। আনক্লিয়ার মানে হচ্ছে অস্পষ্ট, দ্যাট ইজ সেন্টেন্সের এই অংশগুলো অস্পষ্ট, আনক্লিয়ার, ক্লিয়ার না। যেগুলো ক্লিয়ার না সেগুলোকে আমরা এভাবে ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা ক্লিয়ার করে দিলাম, এবং এটাকেই বলা হয় আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং। তাহলে অলরেডি আমরা প্রোনাউন রেফারেন্সিং এর দুটো ভাগ বা দুটো অংশ শিখলাম, বা দুটো প্রকারভেদ শিখলাম। প্রোনাউন রেফারেন্সিং এর যে দুটো প্রকারভেদ শিখলাম সেগুলো হচ্ছে কি? ফল্টি প্রোনাউন রেফারেন্সিং, আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং।
এখানে আমরা একটা রিয়েল কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনে কি লেখা থাকে দেখো, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস। এই যে আনক্লিয়ার, এখানে থাকতে পারে ফল্টি প্রোনাউন রেফারেন্সেসও থাকতে পারে, অথবা আনক্লিয়ার অবলিক ফল্টি এই কথাটাও থাকতে পারে। তো ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ হোয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্সেস, যেখানে দরকার হবে সেন্টেন্সগুলোকে নতুনভাবে নিজের মতো করে লেখো, সো দ্যাট যাতে করে অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার, সকল প্রোনাউন রেফারেন্সেস ক্লিয়ার বা স্পষ্ট হয়। আচ্ছা, এখন আমাদের একটা মুখ্য বিষয় হচ্ছে মার্কিংটা দেখো, 1 into 5 equal to 5, দ্যাট ইজ এখানে 5টা, এই যে 5টা সমস্যা থাকবে এই প্যাসেজটার মধ্যে। 5টা সমস্যার সমাধান করবা, প্রত্যেকটার জন্য 1 equal to 5 তোমাকে দেওয়া হবে। তাহলে কথা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টই যেটা করে, প্রথমবার A to Z পড়তে গিয়ে হয়তো 2-3টা সমস্যা পায়, তখন তোমার যেটা দায়িত্ব হবে সেটা হচ্ছে 2-3টা পেলে তো হবে না, 5টাই পেতে হবে। আবার পড়ো, 2-3বার, যতবার পড়ার দরকার হয় ততবার পড়ো, পড়ে অর্থ বোঝার চেষ্টা করো, এবং তখন দেখো কোন জায়গায় আনক্লিয়ার আছে, কোন জায়গাতে ফল্টি আছে, সেগুলো বের করে টোটাল 5টা সমস্যায় আসতে হবে। এমনও হতে পারে 2-1বার পড়ার পর দেখা গেলো যে 6-7টা হয়ে গেছে, 5টার অনেক বেশি হয়ে গেছে, তখন কি করতে হবে, রিড করো, আবার পড়ো, পড়ে আবারও সেই 5টা সমস্যায় নামিয়ে আনো। দ্যাট ইজ কম হলেও 5টা বানাতে হবে, বেশি হলেও 5টা বানাতে হবে, কারণ এখানে তোমাকে বলেই দিয়েছে যে সমস্যা থাকবে 5টা, এবং তোমাকে 1 করে দেওয়া হবে, সমান সমান তুমি টোটাল পাচ্ছ 5। ওকে, তো বেশি লিখে কোনো লাভ নেই, কম লিখে লুজার হওয়ার কোনো মানে নেই। তাহলে আমরা দেখলাম রিয়েল কোয়েশ্চেন কিভাবে হয়। আমরা দেখতে পাচ্ছি একটা স্যাম্পল কোয়েশ্চেন। স্যাম্পল কোয়েশ্চেনটা একটু পড়ে ফেলি। Once upon a time there lived a poor widow. একদা এক সময় এক দরিদ্র উইডো বা বিধবা বসবাস করতেন। She had a son, তার ছিল একটা ছেলে। He was foolish, ছেলেটা ছিল বোকা। One day, একদিন, the widow told him, ছেলেকে বলল, to sell the calf. কাফ মানে হচ্ছে গরুর বাচ্চা বা গরুর বাছুরটা বিক্রি করতে বললেন। Who was their only asset, যে ছিল তাদের একমাত্র সম্পদ। খেয়াল করে দেখো হু, আমরা কিন্তু এই একটু যদি খেয়াল করে দেখি, এই যে কাফ, এটা হচ্ছে গরু, তার মানে হলো এটা প্রাণী, তবে মানুষ নয়। তো প্রাণী তবে মানুষ নয় এমন যদি হয়, তখন আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহারগুলো যেগুলো দেখে এসেছিলাম সেখানে কিন্তু আমরা হু দেখিনি, ওখানে ছিল কি হুইচ। তাহলে এই হুটা ভুল, এভাবে আন্ডারলাইন করে দেব। আচ্ছা, তারপর তো দ্য বয় টুক দ্য কাফ টু দ্য মার্কেট, ছেলেটা কাফ বা বাছুরটা বাজারে নিয়ে গেল। বাট হি কুড নট সেল দেম, কিন্তু সে তাদেরকে বিক্রি করতে পারেনি। দেখো নিয়ে গেল কি, একটা মাত্র গরু, তাহলে একটা গরুর ক্ষেত্রে কি দেম হওয়ার কথা না, একটার ক্ষেত্রে দেম হবে না, এটা তো সিঙ্গুলার, তাহলে এটা হবে আসলে ইট, তাহলে এটা দেমটা ভুল আছে। তারপরে দেখো অ্যান ওল্ড ম্যান টুক দ্য কাফ ফর 3 peanuts, একজন বৃদ্ধ এসে এই কাফটা নিয়ে গেল 3টা পিনাটস বা 3টা বাদামের বিনিময়ে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, দ্য বয় রিটার্নড হোম, বাড়ি ফিরল ছেলেটা, উইথ দোজ পিনাটস, ওই পিনাটগুলো বা বাদামগুলো নিয়ে। শি গট ফিউরিয়াস, তিনি রেগে গেলেন। এই শিটাকে ছেলেটার মা, বাট এটা আমাদের কাছে এখানে আনক্লিয়ার, এটাকে ক্লিয়ার করে দিতে হবে, বলতে হবে মাদার অথবা দ্য বয়েজ মাদার। শি গট ফিউরিয়াস টু সি ইট, এগুলো দেখে, এটাও আনক্লিয়ার, কি দেখে রেগে গেলেন, ওই যে পিনাটসগুলো দেখে, তাহলে বলতে হবে এখানে দ্য পিনাটস, এটা আনক্লিয়ার। শি থ্রিউ অ্যাওয়ে দ্য পিনাটস, মা কি করলেন, পিনাটগুলো ছুঁড়ে ফেলে দিলেন, আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হি স আ বিগ পিনাট ট্রি, সে একটা বড় পিনাট ট্রি দেখলো। এই হিটাকে এখানে আমাদের কাছে এটা আনক্লিয়ার বা অস্পষ্ট, হি হচ্ছে দ্য বয়, তাহলে লিখে দিতে হবে দ্য বয়, তো এখানে আন্ডারলাইন করলাম তাই। তো হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, ছেলেটা ওই গাছটা দেখে কি করলো, গাছ বেয়ে উপরে উঠলো। অ্যান্ড স আ বিগ পার্ল অন দ্য টপ অফ দ্য ট্রি, গাছের একদম মাথায় গিয়ে একটা পার্ল, বড় একটা পার্ল বা মুক্তা পেল সেখানে, মুক্তা দানা। যাই হোক, তো এখানে আন্ডারলাইন করার কারণ হচ্ছে, সহজ কথাটা বুঝতে হবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন যখন তুমি হাতে পাচ্ছ, কোয়েশ্চেন পড়ে ওখানে 5টা সমস্যা বের করে ফেলবা কোয়েশ্চেনের মধ্যে, তবে কোয়েশ্চেনের মধ্যে দাগ দেয়া যাবে না, যতদূর সম্ভব কোনো দাগাদাগি এড়িয়ে চলতে হবে, কারণ হচ্ছে কোয়েশ্চেনে মার্কিং করা এটা হচ্ছে পরীক্ষা হলের আইন বহির্ভূত একটা কাজ, সো ওটা আমরা করবো না। আমরা কি করবো তাহলে,
আমরা করব কোয়েশ্চেনের মধ্যে এইরকম 5টা জায়গায় ডট দিব, ছোট ছোট ফোটা দিলে এটা কারো চোখে পড়বে না, এটা কোনো সমস্যা হওয়ার কথা না, তোমার নিজে বোঝার জন্য ডট দিলা। ডট দিয়ে তুমি আন্দাজ করে নিবে যে কোথায় কি আনসার হবে। তো আনসারগুলো তুমি দরকার হলে রাফ করেও নিতে পারো খাতায়। আচ্ছা, তারপরে কাজ হলো ওই কোয়েশ্চেনটা ভুল সহ হুবহু তুলবো। ঠিক আমি যেভাবে এখানে তুলেছি ঠিক এভাবেই তুমি তুলবে। এবং অলরেডি যেহেতু তুমি 5টা জায়গায় ফাইন্ড আউট করে ফেলেছো, তাহলে এরকমের 5টা জায়গায় আন্ডারলাইন করে দাও এভাবে ব্লু পেন দিয়ে। মার্কার দরকার নেই, ব্লু পেন দিয়ে, নর্মাল বল পেন, ব্লু পেন দিয়ে। তাহলে কি করলাম, কোয়েশ্চেন ভুল সহ হুবহু তুললাম, আন্ডারলাইন করবো 5টা জায়গায়। দ্যাট ইজ এই 5টা জায়গায় সমস্যা আছে সেটা তুমি বুঝতে পেরেছো। এখন তুমি আনসার করবা কিভাবে, এই তো তুললা, ইমিডিয়েট নিচেই তুমি এখানে আনসারগুলো তুলে দিবা। ঠিক এভাবে আনসারগুলো তুলে দিবা। তুমি এখানে একটা আনসার কথাটাও বলে দিতে পারো, এভাবে আনসার কথাটা বলে দিয়ে তারপর হচ্ছে এবিসিডি ই। দেখো আরেকটা কথা মনে রাখতে হবে, এবিসিডি ই পর্যায়ক্রমটা ঠিক রাখতে হবে। এই যেমন হু এটা ছিল প্রথম, তাই এখানে হচ্ছে এ। এবং দেখো ওই ভুলটা এখানে লিখে দিবা, তারপর ভুলটা শুদ্ধ কি হবে সেটা তুমি লিখে দিচ্ছ হুইচ। তারপর একটা দেখো দ্বিতীয়টা ছিল উই, যেখানে সেল দেম, তাহলে এখানে দেমটা লিখতে হবে। তারপর লিখতে হবে দেমের আসলে যেটা আনসার হবে ইট। তারপরেরটা হচ্ছে খেয়াল করে দেখো এই যেটা সি, তাহলে এই সি ভুল, তাহলে সিটা আমি লিখলাম সি নাম্বারে। সি লিখে যেটা কারেক্ট আনসার যেমন মাদার অথবা দ্য বয়েজ মাদার, এটা ঠিক করে লিখতে হবে। তারপরে হচ্ছে ইট এখানে লিখলাম, লেখার পর যেটা কারেক্ট আনসার সেটা সামনে লিখবো দ্য পিনাটস। তারপরে আছে এখানে হি, এই হি হচ্ছে ওখানে ভুল আছে, তাহলে হিটা আমি এখানে ভুলটা লিখলাম, লেখার পর কারেক্ট আনসার হচ্ছে দ্য বয় লিখবো। এ হচ্ছে আমরা আনসারিং সিস্টেমটা শিখে ফেললাম। আনসারিং সিস্টেমের আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি দেখাচ্ছি। এ হচ্ছে আনসার করার দ্বিতীয় পদ্ধতি। উপরে তো প্যাসেজটা লিখলামই, মানে ভুল সহ লিখলাম, আন্ডারলাইন করলাম আগের মতো, একটু আগে আমরা যেটা দেখেছিলাম। তারপর ইমিডিয়েট নিচে এবিসিডি না দিয়ে তুমি প্যাসেজটা আবারও লিখতে পারো। লিখে ভুল জায়গাগুলোতে তুমি শুদ্ধ করে দিলে, যেমন কাফ ওখানে ছিল হু, তাহলে হুইচ করে দিলাম। তারপর হচ্ছে এখানে ছিল দেম, ইট করে দিলাম। এখানে ছিল শি, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে মাদার অথবা দ্য বয়েজ মাদার লিখে দিলাম। এখানে ছিল হচ্ছে সি, ইট ছিল এখানে, তো ইটের জায়গায় আমি এখানে দ্য পিনাটস লিখে দিলাম, যেটা কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে হি ছিল এখানে, দ্য বয় লিখে দিলাম। ঠিক এভাবেও আনসারটা করতে পারো। তো দুই ক্ষেত্রেই কমন বিষয়টা হচ্ছে দুইটা ক্ষেত্রেই কোয়েশ্চেনটা তুলতে হবে হুবহু ভুল সহ, এবং আন্ডারলাইন করে দিতে হবে ভুলের জায়গাগুলো 5টা। এবং এই কাজটা হচ্ছে দুই ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে হচ্ছে তুমি দুইভাবে আনসার করতে পারো, সেটা হচ্ছে এক, আনসার কথাটা লিখে এবিসিডি ই দিয়ে আনসার লেখা। দুই হচ্ছে ঠিক এভাবে প্যাসেজটা আবারও তুলে আনসার সহ তুলবা এবার, এবং আনসারের জায়গাগুলো আন্ডারলাইন করে দেব। আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের আনসার করার পদ্ধতি। একটা হচ্ছে কি, দুই ক্ষেত্রেই হচ্ছে, আমি আবার বলছি যদি অলরেডি বলা হয়ে গেছে, দুই ক্ষেত্রেই মেইন কোয়েশ্চেনটা তুলতে হবে, ভুল সহ তুলতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে। তারপর আনসার করার ক্ষেত্রে প্রথম পদ্ধতিটা হচ্ছে আনসার লিখে এবিসিডি ই দিয়ে আনসারগুলো করে দাও। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্যাসেজ আবারও লেখো এবং ভুল জায়গাগুলো শুদ্ধ করে দাও, শুদ্ধ জায়গাগুলো আন্ডারলাইন করে দাও। এভাবে আমরা আনসার করব। আমরা অলরেডি যা কিছু শিখলাম সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং এর সর্বপ্রথম শিখেছিলাম ফল্টি প্রোনাউন রেফারেন্সিং, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, রিলেটিভ প্রোনাউনের ব্যবহারের পর প্রোনাউন রেফারেন্সিং এর আরেকটা অংশ আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং আমরা শিখলাম। প্রোনাউন রেফারেন্সিং এর আমাদের যতটুকু দরকার সেটার একটা প্রকারভেদ, দু প্রকার শিখলাম, ফল্টি অ্যান্ড আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং। রিয়েল কোয়েশ্চেন কিভাবে থাকে, সেটার মার্কিং কিভাবে হয়, আমাদের কতটা প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, কতটুকু অ্যান্সার করতে হবে, এগুলো আমরা শিখলাম। তারপরে আমরা শিখলাম স্যাম্পল কোয়েশ্চেন, সেটার আনসার কিভাবে করতে হয়, এবং সেই আনসারিংয়ের দুটো পদ্ধতি। এখানে একটা পদ্ধতি দেখতে পাচ্ছি, আর এটা হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি। উপরে কোয়েশ্চেন দেখা যাচ্ছে, নিচে আনসার। ঠিক এভাবে আনসারিংটা করতে হবে আমাদের। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি।
আমরা অলরেডি প্রোনাউন রেফারেন্সিং শিখে ফেলেছি। এখন আমরা এক্সারসাইজ দেখব। এটা হচ্ছে 2019 সালের সবগুলো কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন্স এখানে দেয়া আছে, সাথে আনসারগুলোও দেয়া থাকবে। আনসারের সাথে কোয়েশ্চেন মিলিয়ে দেখবা এবং এতক্ষণের আলোচনার সাথে মিলিয়ে দেখবে যে কিভাবে আনসারগুলো করা হলো। থ্যাংক ইউ।